যে সূত্র মারফত সেই অডিও আমাদের কাছে এসে পৌঁছেছে সেই সূত্র কিন্তু অথেন্টিক, সরাসরি আওয়ামী লীগের কাছ থেকে। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। আওয়ামী লীগ থেকে সূত্রের খবর যে 16ই ডিসেম্বর একটা বড় দিন, সেই দিনের আগেই বাংলাদেশে মাটিতে পা রাখতে চলেছেন শেখ হাসিনা। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারপোলে চিঠি দিয়েছিল, কেন? যে হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করুন। কিন্তু না, ইন্টারপোল রেড নোটিশ জারি করা তো দূরের কথা, সেই চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। আমি বলবো সেই চিঠি তারা খুলে দেখেছে কিনা সন্দেহ। আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয়? ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। আল্লাহর ইচ্ছায় তিনি এই বেঁচে রয়েছেন, কারণ তার হাতেই তার বাবা মা ভাই, তাদের বিচার হবে। এই জুলাই বিপ্লবের নামে যারা উৎপাত করলো দেশে, গত 1.5 বছর ধরে এই উৎপাত চলছে, তাদের বিচার হবে। এই বাংলার ভূমিকে তারা ভালোবাসে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের পৌষ মাস আসতে চলেছে, আর সর্বনাশ ওই ডক্টর মোহাম্মদ ইউনূসদের জন্য অপেক্ষা করছে। সম্প্রতি বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে, মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। সঙ্গে তিনি বিচারপতি এটাও জানিয়ে দিয়েছেন যে এরপর থেকে হাসিনার কোনো রকম অডিও ক্লিপ বা অডিও বার্তা কিংবা তার কাছ থেকে আসা কোনো ইনপুট বাংলাদেশি মিডিয়াতে দেখানো যাবে না। কিন্তু বাস্তবে কি ঘটছে? আপনাদের আমি জানিয়েছি যে শেখ হাসিনাকে সাজা শোনানো হয়েছে, কিন্তু সেই সাজা বাস্তবায়ন করতে কি কেউ আগ্রহী? আপনারা বলবেন চিঠি পাঠিয়েছে, সেটা আপনাদের আজকে দেখাবো যে চিঠি পাঠিয়েছে, কিভাবে চিঠি পাঠিয়েছে, ভারত তার উত্তরে কি বলেছে সেটা আপনাদের দেখাবো। কিন্তু আমি যে কথাটা দিয়ে শুরু করলাম সেটা কেন করলাম, তার কারণ হচ্ছে ইতিমধ্যেই সম্প্রতি একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে শেখ হাসিনার, যেখানে তিনি হাসান মাহমুদের সঙ্গে ফোনে কথোপকথনে তিনি বলছেন যে এই দেশে আর নয়, মানে 5ই আগস্ট 2024-এর আগেই তিনি মনস্থির করে ফেলেছিলেন যে বাংলাদেশ ছেড়ে তাকে চলে যেতে হবে। তাই কেউ এই ভিডিও, যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, শুনছেন যে অডিও বার্তা, তাতে এটাই শোনা যাচ্ছে। কিন্তু এই ভিডিওটা কতটুকু সত্যি? অনেকে বলছেন এআই দিয়ে বানানো। আমি জানি না ভিডিওটা কতটুকু সত্যি, আপনারা শুনুন, তার কিছু অংশ আপনাদের শোনাচ্ছি, শুনুন। আমি কিন্তু থাকবো না, সোজা কথা, আমরা অসম্ভব এই দেশে। আমরা এইভাবে মানুষ মায়ের থাকার কোনো মানে হয় না। ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি 3 বাহিনীর প্রধান যাকে যা করে করুক, কারণ এইভাবে আর সম্ভব না। এটা এখন বললো না, বাইরে বললে আবার আরো এটা কোনো একটা ঝামেলা পরিবেশিত দেখা যাক। বলেছে আমি কিন্তু থাকবো না, সোজা কথা, আমরা অসম্ভব এই দেশে। আমি জানি না কতটা সত্যি, আপনারা লিখুন কমেন্টে কতটুকু সত্যি। কিন্তু আমাদের হাতে উঠে এসেছে এই মুহূর্তে শেখ হাসিনার একটি অডিও বার্তা। আমাদের তো আর কোনো বাধ্যবাধকতা নেই, তাই না? বাংলাদেশের ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল, তাদের কথা আমরা কেন মানতে যাব? বাংলাদেশের মিডিয়ারাই মানছে না, তারাই পুরনো অডিও ভাইরাল করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, খবরে লেখা হয়ে যাচ্ছে। কোথায় আর মানছে কে? অপরাধ ট্রাইব্যুনালের রায় সেখানকার নিজেরার মিডিয়াই মানছে না বাংলাদেশের, তাহলে আমরা কেন মানব? আমি আজকে আপনাদের সেই অডিও বার্তা শোনাবো, যেই অডিও বার্তায় হাসিনা বলছেন যে তিনি দেশে ফিরবেন। এত প্রক্রিয়া করতে হবে না, 16ই ডিসেম্বরের আগেই শেখ হাসিনা দেশে ফিরবেন, সেখানে তিনি বলছেন, স্পষ্ট বলছেন। আর কেন ফিরবেন সেটাও তিনি বলছেন। আজকে আপনাদের সামনে সেটাই তুলে ধরব, কারণ আমরা সেই অডিও বার্তা যাচাই করিনি, তবে যে সূত্র মারফত সেই অডিও আমাদের কাছে এসে পৌঁছেছে সেই সূত্র কিন্তু অথেন্টিক, সরাসরি আওয়ামী লীগের কাছ থেকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন আজকের রণক্ষেত্র আমাদের হেডলাইন্স, যে বাংলাদেশে ফিরছেন হাসিনা। এটা কি আপনাদের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম, সার্জিস, এদের জন্য বলছি, বিএনপি, জামায়াতে,
যে আপনাদের জন্য এটা কি সুখবর, না আপনাদের জন্য এটা একটা দুঃসংবাদ, কোনটা সেটা বুঝতে হলে শেষ পর্যন্ত দেখুন। কিন্তু এটুকু শিওর, এটুকু গ্যারেন্টিতে আপনাদের বলছি শুরুতেই যে হাসিনা দেশে ফিরছেন। দেখুন কেন বলছি, প্রথম আলো করছে যেটা আমি বললাম যে এতদিন বাদে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরাতে বাংলাদেশের চিঠি কাকে দিয়েছে? ভারতকে। এতদিন বাদে কবে হয়েছিল সাজা ঘোষণা? 17ই নভেম্বর। আচ্ছা, আর শোনা যাচ্ছে 22শে নভেম্বরই নাকি দিল্লিতে যে হাই কমিশন রয়েছে বাংলাদেশের দিল্লিতে যে হাই কমিশন রয়েছে সেটা নাকি শুক্রবার, গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য কূটনৈতিক পত্রটি পাঠিয়েছে, যেখানে লেখা আছে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এর আগেও তারা দুটো চিঠি দিয়েছিল, সেই দুটো চিঠির কোনো উত্তর ভারত সরকার দেয়নি। কাকে দেবে? কাকে দেবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে। সেই সরকারকে তো ভারত সরকার মানেই না, গ্রহণযোগ্যতাই দেওয়া হয়নি। তাহলে আপনারা বলতেই পারেন, আপনারা একটা চিঠি পাঠাতেই পারেন, কিন্তু তার রিপ্লাই কি হবে সেটাও দেখতে হবে। দেখুন কি বলছে, এবার চিঠিতে যা বলা হয়েছে, শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে এ নিয়ে তৃতীয়বারের মতো চিঠি দিল বাংলাদেশ। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে গত বছরের 20 ও 27শে ডিসেম্বরে দেওয়া চিঠির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এর আগে কবে কবে দিয়েছিল? 2024-এর 20শে ডিসেম্বর আর 2024-এর 27শে ডিসেম্বর। সেই দুটো চিঠিতেই বলা হয়েছিল যে হাসিনাকে ফেরত দিন, প্রত্যর্পণ করুন, কিন্তু হয়নি। সেই দুটো চিঠির কোনো উত্তরই ভারত সরকার দেয়নি। যেভাবে ঠিক ইন্টারপোলেও একই রকম চিঠি পাঠানো হয়েছিল বাংলাদেশের তরফে, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে, কিন্তু ইন্টারপোলও সেই চিঠির কোনো উত্তর দেয়নি। অনেক দিন আগে যে সময় শেখ হাসিনাকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, এই অপরাধ ট্রাইব্যুনাল করেছিল, ঠিক সেই সময়ই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারপোলে চিঠি দিয়েছিল। কেন? যে হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করুন। কিন্তু না, ইন্টারপোল রেড নোটিশ জারি করা তো দূরের কথা, সেই চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। আমি বলবো সেই চিঠি তারা খুলে দেখেছে কিনা সন্দেহ। আর এখানেও সেম জিনিস, 20 তারিখ 27 তারিখ তারা চিঠি দিয়েছিল ডিসেম্বরে 2024-এ। সেই চিঠি ভারত সরকার খুলে দেখেছে কিনা আমার সন্দেহ। এবার বলছে গত বছরের চিঠিতে ভারতে পলাতক শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হস্তান্তরের অনুরোধ জানানো হয়। এবারের চিঠিতে বলা হয়, বিস্তারিত বিচারিক প্রক্রিয়া শেষে 17ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। আদালত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ দুই দেশের মধ্যে সই হওয়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে পুনরায় অনুরোধ জানাচ্ছে। এই যে প্রত্যর্পণ চুক্তি এবং ভারতের যে প্রত্যর্পণ আইন, সেই দুটো মিলিয়ে মিশিয়ে যে হাসিনাকে কোন নিয়মে বাংলাদেশকে ফেরত দেওয়া হবে, প্রত্যর্পণ করা হবে, সেটা আপনাদের আমি একটা গোটা এপিসোডে বুঝিয়েছি। ডিসক্রিপশনে দিয়ে দেবো এই এপিসোডের, ওই এপিসোডটা আপনারা দেখতে পাবেন। কিন্তু এবার আপনাদের বলে দিচ্ছি, ওই এপিসোড যারা দেখেননি, যারা এই এপিসোড দেখছেন তাদের জন্য আমি বলছি আরেকবার খুব ছোট করে, যে এই যে চিঠি পাঠানো হলো, এইবার কিন্তু ম্যাজিস্ট্রেট পর্যায়ে যদি প্রথমত ভারত সরকারকে এই চিঠি গ্রহণ করতে হবে। গ্রহণ করেছে কিনা তার নিয়ে এখনো কোনো প্রত্যুত্তর নেই। আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে ভারত সরকার এই চিঠি গ্রহণ করেছে কিনা। যদি গ্রহণ করে, তার পরবর্তী ক্ষেত্রে কি হবে? ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হবে, আর সেখানে শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। সেখানেও যদি ম্যাজিস্ট্রেট পর্যায়ে যে তদন্ত হবে, সেখানে সেই তদন্তে যদি উঠে আসে যে না, শেখ হাসিনা দোষী, তাকে সাজা দিতে হবে, তাকে বাংলাদেশে পাঠাতে হবে, সেক্ষেত্রেও শেখ হাসিনা কিন্তু আমাদের দিল্লি হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে। এবার সব শেষে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার। বুঝতে পারছেন? এই যে আইনি প্রক্রিয়া এবার চলতে শুরু হবে। কখন? যখন এই চিঠি গ্রহণ করবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। বুঝতে পারছেন? খুব ছোট করে বললাম, আরও বিস্তারিত বুঝতে হলে আমার ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখে নিন। এই যে একটা আপনাদের শুরুতেই বললাম যে শেখ হাসিনা একটা অডিও ভাইরাল হয়েছে,
আপনারা শুনেছেন সেটা, যেখানে বলছেন না না আর এই দেশে না, আর এই দেশে নয়। আমি সেই অডিওটা আপনাদের একটুখানি শোনালাম, পুরোটা শোনানো যায় না কপিরাইটের জন্য, কিন্তু যে অডিও বার্তা আমাদের হাতে এসে পৌঁছেছে সেটা আপনাদের আমি শোনাতেই পারি। এর আগেও আমি শুনিয়েছি, শুনুন আগে, তারপর বলছি। আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমাদের নেতা কর্মী অনেকের খুব মন খারাপ। আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই, রাজনীতিতে এরকম সময় আসে। আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয়? ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। একটা কথা মনে রাখতে হবে, যেটা বাস্তব, সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী, জঙ্গি এবং খুনি এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে, অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে যারা ক্ষমতা দখল করে, এরা কিন্তু সবসময় নিজেরাই ভীত থাকে, কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে, মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে, একটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে। কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই, একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে, ষড়যন্ত্র করে আসে, অবৈধ অর্থ বিলিয়ে আসে, সে কারণেই এরা একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। কারণ এদের মনের ভিতরে ভয় থাকে, দুর্বলতা থাকে, সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা মানে ভয়ভীতি দিয়ে তারপর তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায়। আর ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে। শুনলেন? এবার উনি ঠিক কি বলতে চেয়েছেন তার ব্যাখ্যা আপনাদের দিচ্ছি। দেখুন, বলছে যে বাংলাদেশের সাবেক মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, আমি যাদের জন্য এত কিছু করলাম তারাই চাইলো না আমি দেশে থাকি, তবুও আমি ফিরব। বলুন, যে মানুষটি এই কথাটা বলছে যে আমি যাদের জন্য এত কিছু করলাম তারাই চাইলো না যে আমি দেশে থাকি, কিন্তু আমি ফিরবই, তিনি বলছেন এই কথাটাই হচ্ছে তার সারমর্ম। আপনি বলবেন আমি সেই কথাটা আপনাদের শোনাইনি, ওইটুকু অংশ শোনাইনি, শোনাবো এই এপিসোডেই শোনাবো, শেষের দিকে শোনাবো, কিন্তু বুঝে রাখুন যে তার যে মূল বক্তব্য, তার নির্যাসটা হচ্ছে এটা, আমি যাদের জন্য এত কিছু করলাম তারাই চাইলো না আমি দেশে থাকি, তবুও আমি ফিরবো। বুঝতে পারছেন? যিনি নিজে থেকে বলছেন যে আমি ফিরবো, সে কখনো বলতে পারে এই দেশে আর নয়? একটা প্রশ্ন ছড়ে দিলাম আপনাদের কাছে, উত্তর দিন। বলছে নিজের ওপর দেওয়া মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য। তিনি বলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে ঘোষণা করা হলেও তিনি এতে ভীত নন। বলছেন ওরা কারা আমাকে মৃত্যুদণ্ড দেয়? ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলদারি, ভয় ভীতি দেখানোই তাদের অস্ত্র। তার মতে, হাসিনার মতে, যারা জনগণের সমর্থনহীন, ষড়যন্ত্র ও অবৈধ অর্থের মাধ্যমে ক্ষমতায় আসে তারা সব সময় ভয়েই থাকে এবং সেই ভয় ঢাকতেই দমন নীতি চালায়। কিসের ভয়? যে এই না সরকারটা পড়ে গেল, যে এই না সরকারটা, বলছিলাম না যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন আওয়ামী লীগকে সরানোর জন্য বিএনপি, জামায়াতে, এনসিপি যে যখন যে দিক দিয়ে এসে যা বলে তিনি সব মেনে নেন। খুশি করতে হবে না সবাইকে, না হলেই তো সরকারটা ভেঙে যেতে পারে যখন তখন। তাসের ঘরের মতন দাঁড়িয়ে আছে, যে কোনো সময় হাওয়া দিলেই চুরমার। বলছে বর্তমান পরিস্থিতি ও অভিযোগ, দেশে জঙ্গি, সন্ত্রাসী এবং একটি অবৈধ সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে। শেখ হাসিনা নিজে বলছেন এই কথা। বলছেন যুদ্ধাপরাধী ও জঙ্গিদের রাষ্ট্রযন্ত্রে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ, পিএসসি থেকে শুরু করে সরকারি চাকরিতে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা, গ্রেফতার ও দমন পীড়নের অভিযোগ করেন। বলেন ইউনূসের পেটোয়া বাহিনী এ ধরনের শব্দ ব্যবহার করে হাসিনা হত্যাকাণ্ড, দমননীতি ও দায়িত্বহীনতার অভিযোগ তোলেন কার বিরুদ্ধে? ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এরপর তিনি বলছেন যে বিচার বন্ধ করার অভিযোগ, এই যে তার বিরুদ্ধে বিচার হলো অপরাধ ট্রাইব্যুনালে, তার আগেই কিন্তু এই যে জুলাই বিপ্লব, তথাকথিত জুলাই বিপ্লব, যার প্রথম শহীদ ধরা হয় আবু সাইদকে, তারপর থেকে অনেকের প্রাণ গেছে। আমরা জানি না, পরিষ্কার করে বলতে পারি না যে কে কার প্রাণ নিয়েছে, কিন্তু বেশ কিছু প্রমাণ আপনাদের হাতে আমরা দিয়েছি। R+24x7 এই চ্যানেলে আপনারা অন্যান্য ভিডিওতে গিয়ে দেখতে পারেন যে কিভাবে ষড়যন্ত্র হয়েছিল, সেই সমস্ত ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে। আর আমি এই ভিডিওতে আপনাদের যেটা বোঝাবো সেটা হলো যে প্রাণ তো গেছে, মানুষের প্রাণ তো গেছে, সেই প্রাণ কারা নিয়েছে আসলে, সেটা কিন্তু বড় প্রশ্ন। তাই ওই সময়ে কিন্তু শেখ হাসিনা তিনি কিন্তু বিচার বিভাগীয় একটা তদন্ত শুরু করেছিলেন, যেটা পরবর্তীকালে আর হয়নি।
পরবর্তীকালে শুধু শেখ হাসিনারই বিচার হয়ে গেল। তিনি বলছেন তার সময় গঠিত জুডিশিয়াল ইনকোয়ারি কমিশনের তদন্ত বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে। 7.62 বুলেট ও অস্ত্রের উৎস নিয়ে প্রশ্ন তোলার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকেই সরিয়ে দেওয়া হয়েছে। মনে আছে তো তার কথা? এতে তিনি অনুমান করেন যে অবৈধ অস্ত্র হত্যাকাণ্ডের দায় এড়াতেই তদন্ত থামানো হয়েছে। শেখ হাসিনা অর্থনীতি ও রাজনীতি চিত্র নিয়ে কী বলছেন? বলছে অর্থনীতি পঙ্গু হয়ে গেছে, বিনিয়োগ নেই, বেকারত্ব বাড়ছে, ঋণের বোঝা বাড়ছে। যারা আগে আওয়ামী লীগের সময়ে সমালোচনা করতেন এখন তারা নিশ্চুপ বলেও মন্তব্য করেন তিনি। আর তার দাবি দেশব্যাপী আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ডাটাবেস তৈরি করে হামলা ও অর্থনৈতিকভাবে পঙ্গু করা হচ্ছে। আর এটা পুরোপুরি রাষ্ট্রীয়ভাবে হচ্ছে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হচ্ছে। এই বক্তব্যকার শেখ হাসিনা শোনালাম আপনাদের। এবার দেখুন, এই যে বললাম শুরুতেই আপনাদের দেখিয়েছি বাংলাদেশে ফিরছেন হাসিনা, একথা আমি বলছি না, একথা শেখ হাসিনা তিনি নিজে বলছেন। তিনি নিজে বলছে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। কি বলছেন? যে আমি অবশ্যই বাংলাদেশে ফিরব, সময় হলেই ফিরব। বুঝতে পারছেন? আর আওয়ামী লীগ থেকে সূত্রের খবর যে 16ই ডিসেম্বর একটা বড় দিন, সেই দিনের আগেই বাংলাদেশে মাটিতে পা রাখতে চলেছেন শেখ হাসিনা। আমি বলছি না, আওয়ামী লীগের সূত্র বলছে আমার দেশের উন্নয়ন, শান্তি ও মানুষের নিরাপত্তার দায়িত্ব আমি নেবই। যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন তাদের ফাঁসির দড়ি কত শক্ত, কত বুলেট আছে একদিন ঠিক দেখা যাবে। বুঝতে পারছেন? এই বুকে যদি ধক না থাকে এই ধরনের সরাসরি চ্যালেঞ্জ দেওয়া যায় না। আপনি জানেন প্রত্যর্পণ চুক্তি কি বলে, রাজনৈতিক চরিত্রকে ফেরানো যায় না, তারপরেও আপনি একটা নাটক করে প্রত্যর্পণ চুক্তি উল্লেখ করে চিঠি দিয়েছেন যে এই চুক্তি অনুযায়ী হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুল। আপনারা জানেন না প্রত্যর্পণ চুক্তি কি বলে? যদি না জানেন তাহলে আমার এই ভিডিওটি দেখে নিন, ডিসক্রিপশন বক্সে আছে, দেখে নিন, তাহলে আপনারাও জেনে যাবেন যে প্রত্যর্পণ চুক্তি কি বলে। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি 2013 আসলে কি বলে। আপনারা গাজোয়ারি করলেই তো আর হয়ে যাবে না। কিন্তু শেখ হাসিনা কি বলছে যে তাদের কত বুলেট আছে, কত ফাঁসির দড়ি শক্ত, শেখ হাসিনা দেখে নেবেন। আর কি বলছে? বাংলাদেশে ফিরে আসার ইতিহাস তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। বলছে 1981 সালে দেশে ফেরার পর থেকে বারবার তিনি কারাবন্দী হয়েছেন, হামলা হয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। মনে আছে তো 1985? মনে আছে তো? 50 বছরে 20 বার টার্গেট করা হয়েছে শেখ হাসিনাকে। বুঝতে পেরেছেন? দিল্লিতেও টার্গেট করা হয়েছিল এই দিল্লি বিস্ফোরণের সময়। সবটাই আপনাদের বলেছি, সেই এপিসোডও রয়েছে, ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিন। বলছে আমি বারবার বেঁচে গেছি, আল্লাহর ইচ্ছায় বেঁচেছি, কারণ আমার হাতেই আমার বাবা মা ভাই হত্যাকারীদের বিচার হবে। যুদ্ধপরাধীদের বিচার সম্পূর্ণ করাও বাংলাদেশের উন্নয়নকে তিনি তার জীবনের মিশন হিসেবে উল্লেখ করেন এই অডিও বার্তায়। শুনুন একবার। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। ঘটনাচক্রে আমাকে দেশ ছেড়ে আসতে হয়েছে, সেটা আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতে। আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি, যাক এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে। কারণ আমি একটা জিনিস আমি সবসময় দেখি, বাংলাদেশে আমি যখন ফিরে আসি অনেকেই খুব শঙ্কিত ছিল যে দেশে আমার মা বাবা ভাই ছোট্ট রাসেলকে পর্যন্ত ছাড়ে নাই, তাকেও হত্যা করেছে। সেই দেশে আমি ফিরে আসব, সেখানে যুদ্ধাপরাধীরা, আমার বাবার হত্যাকারীরা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা এখন দেশে বিদেশে চাকরি, তারা খুব রমরমা অবস্থায় থাকে। ওই অবস্থায় আমি যে আসব অনেক বাধা ছিল, অনেকের মনে দ্বিধা ছিল। আমি কিন্তু ফিরে এসেছিলাম। আর আসার পর থেকে কিন্তু একটার পর একটা সমস্যা আমার উপরে যাচ্ছে। আমি 81 সালে ফিরে আসলাম, 83 সালে বন্দী হলাম, এমনকি আমাকে ডিজিএফআই অফিসে নিয়ে গেল ইন্টারোগেশনের জন্য। এরপরে আবার 85 সালে, আর যখন যেখানে গেছি সেখানে তো মানে একবার আক্রান্ত হয়েছি, এ তো কতবার। কিন্তু হ্যাঁ, আমি বেঁচে গেছি, আমি বারবার বেঁচে গেছি। জানি না, এখানে আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। কারণ আমার হাতেই আমার বাবা মা ভাই তাদের হত্যাকারীদের বিচার হবে, আমার হাতেই এই যুদ্ধাপরাধীদের বিচার হবে।
আমার হাতেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। শুনলেন কেন বেঁচে আছেন শেখ হাসিনা, কি তার মোটো? তিনি নিজেই বলছেন দেশে তিনি ফিরবেন এবং ফিরে তার প্রমাণ দেবেন। কি প্রমাণ দেবেন? যে কেন বেঁচে রয়েছেন তিনি এখনো, আল্লাহ কেন তাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। তার কারণ একটাই, যে আল্লাহর ইচ্ছায় তিনি বেঁচে রয়েছেন, কারণ তার হাতেই তার বাবা মা ভাই তাদের বিচার হবে। এই জুলাই বিপ্লবের নামে যারা উৎপাত করলো দেশে, গত 1.5 বছর ধরে এই উৎপাত চলছে, তাদের বিচার হবে। 1.5 বছর পরেও শেখ হাসিনার বিরুদ্ধে, বুঝতে পারছেন, তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানোর পরেও ক্ষান্ত না থেকে তার পুরনো ফোনালাপ সেটাকে টেনে নিয়ে এসে একটা এআই মডিফাই করে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। আর বলা হচ্ছে শেখ হাসিনা, দেখুন আপনাদের বলা হচ্ছিল না যে শেখ হাসিনা না, তিনি যেতে চান না, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দেশ ছাড়তে চাননি, দেশে থেকেই তিনি মৃত্যুবরণ করবে বলে দাবি করেছে, সেগুলো ফেক। আসলে তিনি আগেই মনস্থির করে ফেলেছিলেন যে দেশ ছেড়ে দেবেন। না বাবা, বিষয়টা এতটা সহজ নয়। এবার দেখুন, যারা আওয়ামী লীগের হার্ডকোর সমর্থক, যারা লকডাউন শাটডাউন সফল করেছেন, রাস্তায় এখনও নামছেন, এই অত্যাচারী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গলা তুলে আওয়াজ দিচ্ছেন, তাদের জন্য শেখ হাসিনা বার্তা দিয়েছেন। বলছেন যে ভয় কাটিয়ে মিছিল সমাবেশ চালিয়ে যেতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে, কেউ যদি নেতাকর্মীদের ওপর হামলা করে উপযুক্ত জবাব দিতে হবে গণতান্ত্রিক উপায়ে। বুঝতে পেরেছেন? বলছে আওয়ামী লীগের ভবিষ্যৎ ও জনগণের মধ্যে আস্থা। তিনি বলছেন মানুষের যতই বিভ্রান্তি হোক, ভোটের সময় জনগণ আবারও আওয়ামী লীগকেই বেছে নেবে। তার মানে বোঝা যাচ্ছে যদি ভোট হয় তাহলে আওয়ামী লীগ সেই ভোটে লড়বে। এই কনফিডেন্স এখনো শেখ হাসিনার মধ্যে রয়েছে। কেন রয়েছে? কোথা থেকে পাচ্ছে এই কনফিডেন্স? আপনাদের কিছুই মনে হয় অজানা নয়। বলছে আওয়ামী লীগই বাংলাদেশের উন্নতি, শান্তি ও নিরাপত্তার একমাত্র ঠিকানা। স্বাভাবিক, তাই তো আমি বেশ কিছু রিল দেখলাম ফেসবুকে গত কয়েকদিনে, বেশ কিছু রিল, রিক্সা চালক থেকে শুরু করে যারা রাস্তাঘাটে মুড়ি মাখা বেচে তাদের পর্যন্ত প্রত্যেকের সাক্ষাৎকার এক একটা রিলে উঠে এসছে। তারা বলছে ঋণ বেড়ে যাচ্ছে, ধার দেনা বেড়ে যাচ্ছে, হাতে টাকা থাকছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, মানুষ শুধু এসে তোলা তুলে নিয়ে চলে যাচ্ছে যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে। আর আমাদের দুর্দশা আরও বাড়ছে। সেই দুর্দশা একদিন কাটবে। কোনো কিছুই চিরকাল থাকে না। বুঝতে পেরেছেন? কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস। আর আওয়ামী লীগের কর্মীদের বলছি, যারা সত্যিকারের বাংলাদেশবাসী, যারা বাঙালি, এই বাংলার ভূমিকে তারা ভালোবাসে, তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের পৌষ মাস আসতে চলেছে। আর সর্বনাশ ওই ডক্টর মোহাম্মদ ইউনূসদের জন্য অপেক্ষা করছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করবেন, আপনাদের মতামত জানান, লাইক করুন এবং দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।